স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জান্নাম। এবার জানাবো খবরের বিস্তারিত। রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করছেন পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্যরা। সরাসরি যুক্ত হব সেখানে। আমাদের কাজ হবে, মানুষ দেখবে, ইমপ্রেস হবে, আগ্রহ বাড়বে, তারপরে ওনারা আসবেন। কিন্তু এটা আমরা সীমাবদ্ধ রাখবো আমাদের সেনাদের মাঝে। এখানে সৈনিকরাও হতে পারেন, আমাদের আর্মি সৈনিকরাও হতে পারবে এবং আমাদের অফিসাররা। এনার একটা প্রশ্ন, আপনি বলেছেন যে আপনাদের একটা দাবি ছিল যে হত্যা মামলার আসামিদের জন্য লাভ দেওয়া হয়। এই দাবি করার পর আপনারা হুমকি পেয়েছেন, সেটা কোন জায়গা থেকে কবে পেয়েছেন এবং কি ধরনের হুমকি পেয়েছেন এক? আর আপনাদের এই দাবির পর সাম্প্রতিক সময়ে যেহেতু অনেকের জামিন দেওয়া হয়েছে, হত্যা মামলা আছে এরকম কাউকে জামিন দেওয়া হয়েছে কিনা এটা একটু ক্লিয়ার করুন। অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে না, হত্যা মামলায় যারা খালাস তাদেরকেই জামিন দেওয়া হয়েছে, এই বিষয়টা আমরা সকলেই জানি। তো যার কারণে হত্যা মামলায় যারা দণ্ডপ্রাপ্ত তাদেরকে আসলে খালাস দেওয়া হয়নি, এই বিষয়টা পরিষ্কার। এবং হুমকির বিষয়টা আমার মনে হয় যে সেভাবে করে আমরা এটা ইয়ের সামনে নাই আনি। তবে আপনারা খেয়াল করে দেখবেন যে বিভিন্ন সময় হয়তো বা যে কোনো কারণেই হোক না কেন আমাদেরকে ভুল বোঝা হয়েছে, আমাদের স্টেটমেন্টকে ভুল বোঝা হয়েছে। এই কারণে আমরা আসলে খুব ইয়ে করে আর কি, মানে অনলাইন সবচাইতে বেশি সেই বিষয়টা। এবং দেখা যাচ্ছে যে একটা বড় অংশ তো আছেই যারা কিনা আমাদের প্রতি, বিশেষ করে আমরা যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করলাম, সেখানে যে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, আওয়ামী লীগকে আসলে মানে মনে করেন অ্যাভয়েড তো করা যাচ্ছে না, কারণ তারা সংখ্যায় অনেক বেশি। এই মুহূর্তে অ্যাক্টিভ অথবা রিঅর্গানাইজ না হলেও তারা অন্ততপক্ষে অনলাইন যথেষ্ট তৎপর এবং মূলত হচ্ছে গিয়ে তাদের তরফ থেকে এই হুমকি স্বরূপ আচরণ আমরা পাচ্ছি। নতুন রাজনৈতিক দল গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইন শুরু হয়েছে। মতামত নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6টি স্থানে স্থাপন করা হয়েছে বুথ। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, ক্যাম্পেইন তো শুরু হলো, প্রথম দিনে শিক্ষার্থীদের সাড়া কেমন দেখছেন জানাবেন। সামিয়া, কিছুক্ষণ আগেই কিন্তু ক্যাম্পেইনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে। এই ধারাবাহিকভাবে কিন্তু যে 6টি পয়েন্ট রয়েছে, সেই 6টি পয়েন্টে তারা এই মতামত জরিপ যে বিষয়টি আছে, জনমত জরিপ, সেই কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করে যাবেন। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে টিএসসিতে তারা যে নতুন রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং কি জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে যে ক্যাম্পেইনটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার চোখে নতুন বাংলাদেশ। শুধুমাত্র এই রাজনৈতিক দলটা কেমন হতে পারে এবং কি তারা কি চাইছেন এবং কি রাজনৈতিক দলের নামটা কি হতে পারে, সেসব বিষয়ে পুরোটাই কিন্তু থাকবে হচ্ছে তরুণদের মতামতের প্রেক্ষিতেই। যেহেতু গণ অভ্যুত্থানটা হয়েছে তরুণদের কল্যাণে, সেইটার মাথা রেখে কিন্তু এই যে নতুন রাজনৈতিক দল যেটা গঠন করা হবে সেটাই তারা বাস্তবায়ন করবেন। ইতিমধ্যেই অনেকেই এসেছেন, তাদের যে মতামত, সেই মতামতটা তারা কিন্তু ঠিক এভাবেই দিয়ে যাচ্ছেন। ফর্ম নাম্বার, নাম, পেশা, মোবাইল নাম্বার, এমনকি যে কেউ এখানে কিন্তু এসে আপনি এই নাগরিক যে এই আপনার চোখে নতুন বাংলাদেশ যে নতুন দল গঠন করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই দলটা কেমন হতে পারে, তাদের চাওয়া পাওয়া কি তরুণদের, সেটা কিন্তু সেখানে তারা এখানে লিখে দিতে পারবেন। এর পাশাপাশি তারা এমনকি অনেকেই অনলাইনের মাধ্যমেও তারা কিন্তু এই ফর্মটা পূরণ করতে পারবেন। এখানে যিনি আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আপনাদের আজকে কার্যক্রমটা তো দীর্ঘদিন ধরে চলছে সারা বাংলাদেশে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, আগামীকাল বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হবে এবং আজকে বিকাল 4টা পর্যন্ত। কেমন সাড়া পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের? আপনারা দেখেছেন আমরা আজকে সকাল 10:30 থেকে আমরা শুরু করেছি। এই শিক্ষার্থীরা শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আশা করছি বাংলাদেশের মানুষ তারা হচ্ছে আমাদের সাড়া দেবেন। এবং আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে, প্রত্যেকটা উপজেলাতে আমরা পাঠিয়ে দিয়েছি, সেখানে তারা ইতিবাচক রেসপন্স পেয়েছে। এবং আমাদের যে টার্গেট ছিল, আমরা ভেবেছিলাম যে 2 লক্ষ মানুষের নেব, আমরা কিন্তু প্রায় এগুলা ইতিমধ্যে প্রায় অতিক্রম করে ফেলেছি। তো এখন আসতেছে, আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 3000+ মতামত নেব। কি তরুণদের মতামতটাই কি বেশি প্রাধান্য পাবে, না কেমন হতে পারে আসলে, কেমন চাচ্ছে মোটামুটি যতটুকু জরিপ করেছেন আপনারা? দেখেন, আমরা
এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যে বিপ্লব, এই স্পিরিটটাকে ধরে রাখার জন্য আমরা চাচ্ছি যে তরুণদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল আসুক, নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক এবং ফ্যাসিবাদী যে কাঠামো আছে সেটার বিলুপ্তি ঘটুক। তো এটার জন্য আমরা নতুন রাজনৈতিক দল চাচ্ছি। তবে এখানে যে মতামত যে শুধু তরুণরা দিবে এরকম না, বাংলাদেশের আপামর জনগণই সেখানে মতামত দিতে পারে এবং তাদের মতামতের উপর ভিত্তি করে অসংখ্য ধন্যবাদ। সামির, শুনছিলেন যে শুধু তরুণরাই না, এখানে যে কেউ এসে তাদের মতামত দিতে পারে এবং কি রাজনৈতিক দলটা কিভাবে গঠন হবে, কি ধরনের কাজ করবে, সব বিষয় কিন্তু সেখানে উল্লেখ করতে পারবেন। তো এই ছিল এখান থেকে সবশেষ স্থানে। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সংযুক্ত আরব আমিরাত সরকারের আমন্ত্রণে ওয়ার্ল্ড সামিটে যোগদানের পাশাপাশি দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তার এই সফরে দুই দেশের কূটনৈতিক, অর্থনৈতিক, শ্রমবাজার সম্প্রসারণ সহ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। আর জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা বলছে, ভিসা সহজীকরণ সহ নানা ইস্যুতে আলোচনা দুদেশের সম্পর্ক অনন্য এক উচ্চতায় নিয়ে যাবে। গেল 28 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে টেলিফোন করে অভিনন্দন জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তার আগে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে 19 জুলাই বিক্ষোভ মিছিল বের করে সংযুক্ত আরব আমিরাতে কাজ করতে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা। এই ঘটনায় দেশটির ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত 57 জন বাংলাদেশি। তাদের মুক্তি দিতে প্রধান উপদেষ্টা টেলিফোন করেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে। ক্ষমা পেয়ে দেশে ফেরেন তাদের সবাই। প্রধান উপদেষ্টার এই সফরে জনশক্তি রপ্তানির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা হবে বলে আশা করেন অভিবাসন বিশেষজ্ঞরা। আমরা আশা করব যে আমাদের যেহেতু সামগ্রিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো, সেটাকে পুঁজি করে আমাদের শ্রমবাজারকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা। বাংলাদেশ থেকে যান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সংযুক্ত আরব আমিরাত সহ, অনেক সময়ই তাদের বৈধতা নিয়ে কিছু প্রশ্ন আসে কেন, এইসব ব্যাপারে যদি নিয়মতান্ত্রিক কোনো জটিলতা থাকে সেটার ব্যাপারে সমাধান করার একটি জায়গা। আর জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা বলছে, তাদের বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ সহ বিভিন্ন সংকট সমাধানের পথ সুগম করবে। ইউএই আমাদের শুধু একটা জনশক্তির বড় মার্কেট না, আমাদের অনেক বাংলাদেশি ওই দেশে সফলভাবে ব্যবসা বাণিজ্য করতেছে। ওনার এই সফরে আমাদের বাংলাদেশিদের ওখানে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং আমাদের শ্রম মার্কেটটা আরও অত্যন্ত শক্তিশালী হবে, যার ফলে একদিকে আমাদের কর্মসংস্থান হবে, ফরেন রেমিটেন্স আসবে। এখন পর্যন্ত 26,28,000 বেশি বাংলাদেশি কর্মী গেছে দেশটিতে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। কুড়িগ্রামে বিজিবির কড়া প্রতিবাদের মুখে সীমান্তের শূন্য রেখায় লাগানো সিসি ক্যামেরা সরিয়ে নিয়েছে বিএসএফ। মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ মাসজানি গ্রামে বাংলাদেশের নো ম্যানস ল্যান্ডে বৈঠক করেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এতে সীমান্ত থেকে সিসি ক্যামেরাটি খুলে নিতে সম্মতি জানায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এরপর রাত 11:30টার দিকে গাছে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিয়ে যায় বিএসএফ। গত 9 ফেব্রুয়ারি রাতে নো ম্যানস ল্যান্ডে গাছের ওপর সিসি ক্যামেরা স্থাপিত হয়। ভোজ্য তেল নিয়ে বাজারে চলছে নৈরাজ্য। ট্যারিফ কমিশনের সবশেষ বেঁধে দেয়া দামে খোলা তেল মিলছে না কোথাও। চাহিদা মতো সরবরাহ নেই বোতলজাত তেলেরও। অভিযোগ আছে, বাড়তি লাভে শুধু অসৎ ব্যবসায়ীদেরই তেল সরবরাহ করছে কোম্পানিগুলো। বিক্রেতাদের শঙ্কা, এখনই সরবরাহ সংকট দূর না করলে রমজানে বিব্রত হতে হবে সরকারকে। তেল নিয়ে চলছে তেলেসমাতি কারবার। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যাওয়ায় আবারও অস্থির নিত্য প্রয়োজনীয় এ পণ্যটির বাজার। রাজধানীর বাজার ঘুরে দেখা গেল, বোতলজাত সয়াবিন তেল চাহিদা মতো সরবরাহ দিচ্ছে না কোম্পানিগুলো। মনে করেন আমার চাহিদা হলো 500 কার্টন দেয়, 100 কার্টন, এভাবে একদিন পর পর আমাদের হয়তো কিছু করে দেয়। লুজ সয়াবিনের দামটা বেশি আর বোতলজাত সয়াবিনের দাম কম। কোনো কোম্পানি ওই বোতলজাত সয়াবিনটা ডেলিভারি দিচ্ছে না। সেই সুযোগে আবারও রমরমা খোলা তেলের কারবার। চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় খুচরা বাজারে শুরু হয়েছে দাম নিয়ে অরাজকতা। কেউ বিক্রি করছেন 185,
আর কেউ বা 187 টাকা কেজি। কেন আমরা চাহিদা ফুলফিল করতে পারতেছি না সেটা সরকারকে ফাইন্ড আউট করতে হবে, প্রত্যেকটা কোম্পানির কাছে যাইতে হবে। সরকারি হিসাব মতে যেখানে 1 লিটার খোলা ভোজ্য তেলের দাম খুচরায় হওয়ার কথা সর্বোচ্চ 157 টাকা, সেখানে তা বিক্রি হচ্ছে 170 বা তারও বেশি। বিক্রেতারা বলছেন সিটি, টিকে, মেঘনা, বসুন্ধরা এবং এসালম মূলত এই 5টি কোম্পানি দেশের ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করত। 5ই আগস্টের পর এসালম ও বসুন্ধরা বন্ধ হয়ে যাওয়ায় বাজারে দেখা দেয় বোতলজাত সয়াবিন তেলের সংকট। অভিযোগ আছে সেই সুযোগে কারসাজি করছে অন্য কোম্পানিগুলো। ডিবিসি নিউজের হাতে আসা একটি ক্রয় রসিদে দেখা যায় মিলগেট থেকেই ট্যারিফ কমিশনের বেঁধে দেওয়া দরের চেয়ে বাড়তি দামে তেল বিক্রি করছে সিটি গ্রুপ। বিষয়টি নিয়ে সিটি গ্রুপের বক্তব্য জানতে বারবার টেলিফোনে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। পাইকারি ব্যবসায়ীরা বলছেন শিগগিরই বাজারে ভোজ্য তেলের সরবরাহ বাড়ানো না গেলে রমজানে বিব্রত হবে সরকার। যদি আপনার সরকার মনে করেন যে মূল্য বাড়ানো যেতে পারে, তাহলে রমজান আগে এটা সেটেলমেন্ট করা উচিত, একটা ডিসিশন দিতে হবে। আর না হয় এই যারা আমদানিকারক এবং উৎপাদনকারী তারা বিভিন্ন কৌশল করে আপনার এই মাল ডেলিভারি শর্টেজ করে দেবে। সংকট সমাধানে দ্রুত উদ্যোগ না নিলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে বলেও মনে করছেন খুচরা ব্যবসায়ীরা। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনার সরকারের আমলে লাগামহীন দুর্নীতিতে ডুবেছিল পিরোজপুর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ঠিকাদার ও এলজিইডি কর্মকর্তাদের যোগ সাজশে লোপাট হয়েছে প্রকল্পের শত শত কোটি টাকা। অনিয়মের তদন্তে এসেছে ভান্ডারী উপজেলার সাবেক চেয়ারম্যান মিরাজুল ইসলাম ও এলজিইডির কর্মকর্তা কর্মচারীদের নাম। সরকার পরিবর্তনের পর ঠিকাদাররা আত্মগোপনে চলে যাওয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে। বরিশাল ঝালকাঠি পিরোজপুর বা বিজেপি প্রকল্পের সড়ক এটি। কাজ চলমান থাকলেও বরাদ্দের 602 কোটি টাকা তুলে নিয়ে আত্মগোপনে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর ব্যয় দেখানো হয়েছে চুক্তিমূল্যের চেয়ে আরও 4 কোটি 24 লাখ টাকা বেশি। বন্যা দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্প সহ চলমান 16টি প্রকল্পে একই চিত্র। কিছু প্রকল্পের কাজ শুরু না করেই তুলে নেওয়া হয়েছে বরাদ্দের পুরো টাকা। রাস্তাটা বছর 5 আগে সরকার কাজ ধরাইছে, শুধু খোয়া বালি দিয়া চাপা দিয়ে রেখে গেছে। রাস্তার টাকা পয়সা বিল উড়ে নিয়ে খাওয়া হয়ে গেছে, কোনো বিল বাকি নেই বিদে এই অবস্থা করিয়ে রয়েছে। 5 আগস্টের পর 1 ডজনেরও বেশি অনুসন্ধানী টিম পিরোজপুরে এসেছে এলজিইডির সব অনিয়ম তদন্তে। তারা 1100 কোটি টাকা ব্যয়ের তথ্যে গরমিল পেয়েছে। 2021-22 থেকে 2023-24 অর্থ বছরে 2574 কোটি টাকা ছাড় করা হলেও নির্বাহী প্রকৌশলী রিপোর্টে আছে 1473 কোটির। বাকি টাকা ব্যয়ের তথ্য পাননি। অনিয়মের সাথে ভান্ডারী উপজেলার সাবেক চেয়ারম্যান মিরাজুল ইসলাম ও তার ঘনিষ্ঠজনদের সংশ্লিষ্টতা পেয়েছেন তদন্তকারীরা, সহযোগী এলজিইডির কর্মকর্তা কর্মচারীরা। বেশি দুর্নীতি হয় আব্দুস সাত্তার জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী থাকাকালীন। মিরাজুল ইসলাম পিরোজপুর 3 আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের ছোট ভাই। দলীয় ভাইয়ের প্রভাব ছিল সব জায়গায়, তবে পিরোজপুর এলজিইডি অফিসে একক নিয়ন্ত্রণ ছিল তার হাতে। কর্তা ব্যক্তিদের অনৈতিক সুবিধা দিয়ে বহু প্রকল্প বাগিয়ে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। 2014 সালে নির্বাচনের হলফনামায় মিরাজুল ইসলামের দেখানো আয় 2024 সালে বেড়ে যায় কয়েক গুণ। ফুলে ফেপে ওঠে তার ঘনিষ্ঠজন ও এলজিইডির কর্মকর্তারাও। ঠিকাদারদের অভিযোগ মিরাজুল ইসলামের ঘনিষ্ঠজন ছাড়া এলজিইডির কাজ পেত না কেউ। নিজের সুবিধামতো কাজ করাতে আব্দুস সাত্তারকে পিরোজপুর এলজিইডি অফিসে বসান। পিরোজপুরে নাকি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ হয়েছে, অথচ বাংলাদেশের অন্য জেলায় যতটুকু উন্নতি হয়েছে তার ছিটে ফোটাও পিরোজপুরে হয়নি। 1500 কোটি টাকা তারা তুলে নিয়ে গেছে, যে কাজের সাইডে এখন পর্যন্ত ঠিকাদার বা ঠিকাদারের কোনো প্রতিনিধি পরিদর্শনও করে নাই, কাজ করা তো দূরের কথা। একটা ফ্যামিলি কিভাবে 400 ব্রিজ পাইছে হাজার হাজার কোটি টাকা, সেটা আমাদের সবার জানার বিষয়। এদিকে তদন্ত শুরু হওয়ায় আতঙ্কে অনিয়মের সাথে জড়িতরা। তথ্য লোপাটের আশঙ্কায় এলজিইডি অফিসের নিরাপত্তায় নেওয়া হয়েছে অতিরিক্ত ব্যবস্থা। এটি একটা গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এখানে অনেক নথিপত্র আছে। এটা সুরক্ষার জন্য আমাদের অফিসার ইনচার্জ আমাদের এই ডিউটিটা মোতায়েন করছে, যাতে হচ্ছে আমরা এটার সুরক্ষাটা দিতে পারি। দুর্নীতিতে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের পাশাপাশি জনস্বার্থে থমকে যাওয়া প্রকল্পগুলোর কাজ শুরু করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।
দীর্ঘ অপেক্ষার পর যমুনার রেল সেতুর ওপর দিয়ে চালু হয়েছে যাত্রীবাহী ট্রেন। প্রথমে সেতু পাড়ি দিয়েছে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস। বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, প্রথম সিল্ক সিটি এক্সপ্রেস তো পাড়ি দিল যমুনা রেল সেতু দিয়ে, যাত্রী সংখ্যা কেমন দেখছেন এবং যাত্রীরা কি বলছেন? সামিয়া, যেহেতু ট্রেনটি গতির মধ্যে ছিল এবং কেবলই হচ্ছে সে সেতু পার হয়েছে, এটি আসলে যাত্রীদের যে বক্তব্য অনুভূতি সেটুকু জানা যায়নি। তবে যাত্রীরা যেভাবে হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন তাতে এই প্রথমবার তারা যে যমুনা রেল সেতু দিয়ে যেটি পাড়ি হলেন তাতে বোঝা যাচ্ছিল যে তাদের অনুভূতি একেবারেই চমৎকার একটি অনুভূতি, সুন্দর অনুভূতি নিয়েই প্রথমবারের মতো ট্রেন যে যমুনা রেল সেতুর উপর দিয়ে তারা যাত্রা করলেন। আপনি জানেন যে এই সেতুটি দিয়ে যেটি হচ্ছে যে পরীক্ষামূলক যাত্রীবাহী ট্রেন চলাচল সেটি হচ্ছে এর আগে ইঞ্জিন বা এই ট্রেনের যেটি ওজন সক্ষমতা সেটুকু সব ধরনের পরীক্ষা শেষ হয়েছে। এখন যাত্রী নিয়ে তারা এই ট্রেনটি যাতায়াত শুরু করলো। এই ট্রেনটি এরপরে যেটি সিল্ক সিটি এখন সেতু পূর্ব প্রান্তে গিয়ে পৌঁছেছে। একটু পরেই আবার আরেকটি কিন্তু উত্তরবঙ্গগামী একটি ট্রেন, সেটি ভুড়িমারি এক্সপ্রেস, সেটি এই সেতু দিয়ে পশ্চিম পাড়ে অতিক্রম করবে। এভাবেই প্রতিদিন 4টি পরীক্ষামূলক ট্রেন, যাত্রীবাহী ট্রেন যাতায়াত করবে। প্রতিদিন 2টি মিটার গেজ এবং 2টি ব্রড গেজ লাইনে তারা যাতায়াত করবে। এর ফলে যেটি হচ্ছে যে এই পরীক্ষা যদি সফলভাবে উত্তীর্ণ হয় এবং কোথাও যদি, যেহেতু এখন গতিসীমা ছিল 50 কিলোমিটার এবং এটি পর্যায়ক্রমে 80 থেকে 120 কিলোমিটার গতিতে এই রেল সেতুটি পারাপার হবে এবং সেই সফল পরীক্ষা অতিক্রম হলেই কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে যে এটি আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে। এবং যখন এই রেল সেতুটি পুরোপুরি চালু হয়ে যাবে, পাশেই যে যমুনা সেতু রয়েছে সেই সেতুতে যে পুরাতন যেটি ট্র্যাক আছে সেই ট্র্যাকটি উঠিয়ে নিয়ে এবং সড়ক সম্প্রসারণের কথা রয়েছে। সেই ক্ষেত্রে উত্তরবঙ্গ এবং ঢাকার যে যাতায়াতের যে ভোগান্তি ছিল সড়ক এবং রেলপথের, সেই ভোগান্তি কিন্তু একেবারেই হচ্ছে কমে আসবে। সেতুর উপরে যে যানজট তৈরি হতো সেটিও কমে আসবে। তবে প্রথম ট্রেন যাত্রায় যে যাত্রীরা গেলেন এবং আমরা যারা এখানে যারা প্রকৌশলী যারা রয়েছেন এই সংশ্লিষ্ট, তাদের মধ্যে কিন্তু অন্যরকম একটি উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। সামিয়া। সোহেল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল, এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। প্রফেসর প্যাট্রিক কেনেডি, ডক্টর জেনিফার ক্রস এবং সেই সাথে ডক্টর ব্যারেট, ওনাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন এবং ওনার চিকিৎসা ওনার বাসায় থেকেই হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা দরকার মাঝে মাঝে করা হচ্ছে এবং ওনাকে বাসায় গিয়ে দেখে আসছেন। ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। নিজের অবস্থানে অনড় ডোনাল্ড ট্রাম্প, গাজা তার চাই। হোয়াইট হাউসে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠকে আবারও তার অবস্থান পরিষ্কার করলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে জর্ডানের বাদশাহ ট্রাম্পের ধারণাকে দৃঢ়ভাবে উপেক্ষা করেছেন। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওভাল অফিসে স্থানীয় সময় মঙ্গলবার বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা। জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সাথে এই বৈঠকে ট্রাম্প বারবার বলেছেন এই পরিকল্পনা ওই অঞ্চলে শান্তি বয়ে আনবে। আর গাজাকে তিনি ফ্রান্স রিভেলার আদলে গড়ে তুলতে চান, যা হবে মধ্যপ্রাচ্যের রিভিয়েলা, যেখানে মানুষ অবকাশ যাপনে যাবেন। বৈঠকে জর্ডানের বাদশাহ ট্রাম্পের ধারণা আর ইচ্ছাকে সরাসরি প্রত্যাখ্যান না করলেও এ নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন। বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আবদুল্লাহ আরও বলেন, আমি গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে জর্ডানের অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছি। এদিকে ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাবে আরব দেশগুলো উদ্বেগ আর হতাশা প্রকাশ করেছে। তবে আরব দেশগুলোর উদ্বেগ, বিশ্বব্যাপী উৎকণ্ঠার মধ্যেও ট্রাম্প গাজাকে অধিকারে নেওয়ার বিষয়ে এখনও তার অবস্থান থেকে নড়েনি। গাজাকে মধ্যপ্রাচ্যের সমুদ্র সৈকতে রূপ দিতে চান তিনি। এদিকে যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী জিম্মি মুক্তির কার্যক্রম চলমান রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আর জাতিসংঘ অনুমান করছে গাজা পুনর্নির্মাণে 53 বিলিয়ন অর্থের প্রয়োজন হবে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।
ট্রাম্প প্রশাসনের নানা পদক্ষেপ ইউএসএআইডির সক্ষমতাকে পঙ্গু করে দিয়েছে এমন প্রতিবেদন দেয় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মহাপরিদর্শক পল মার্টিনকে বরখাস্ত করা হয়েছে। ইউএসএআইডির মহাপরিদর্শকের দপ্তর থেকে ওই প্রতিবেদন প্রকাশের পরদিনই পল মার্টিনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় এর ফলে সংস্থাটি প্রায় $8.2 বিলিয়ন সমমূল্যের অব্যয়িত সহায়তার সঠিক তদারকি করতে পারছে না। গেল 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় বসেই তিনি ইউএসএআইডির কর্মকর্তা কর্মচারীদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো সহ বিভিন্ন পদক্ষেপ নেন। যদিও ট্রাম্পের এই পরিকল্পনা আপাতত আটকে দিয়েছে ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট আদালত। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত এআই অ্যাকশন সামিটের ঘোষণাপত্রে সই করেনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। স্থানীয় সময় মঙ্গলবার নথিটিতে ফ্রান্স, চীন, ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং কানাডা সহ আরও 60 দেশ সই করে। আরও কয়েকটি দেশ এতে সই করবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেছেন, এআই ঘোষণার সব অংশের সাথে একমত হতে পারেনি যুক্তরাজ্য, তাই তারা শুধু জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ উদ্যোগগুলোতে সই করবে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স প্রযুক্তির উপর ইউরোপের অতিরিক্ত নিয়ন্ত্রণের সমালোচনা করেন। বেশি কড়াকড়ি শিল্পটির বিকাশ ধ্বংস করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে চীনের সঙ্গে সহযোগিতার বিষয়ে সতর্ক করেছেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মিচেল স্টার্ক। এদিকে ইনজুরির কারণে প্যাট কামিন্স না থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্টিভেন স্মিথ। ইনজুরির কারণে জশ হেজলউড এবং প্যাট কামিন্স থাকছে না তা নিশ্চিত হয়েছে আগেই। মিচেল মার্শও ইনজুরির কারণে খেলতে পারবেন না চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার সেই শূন্যতার তালিকায় যুক্ত হলেন মিচেল স্টার্ক। ব্যক্তিগত কারণ দেখিয়ে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই পেসার, যার ফলে অজিদের বিখ্যাত পেস ত্রয়ী স্টার্ক, কামিন্স, হেজলউডের প্রত্যেকেই বাদ রইলেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর থেকে। অন্তিম সময়ে তাই নিজেদের স্কোয়াডে পরিবর্তন আনতে এবার বাধ্য হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।